মাই পিএস এপিসোড নাম্বার 8 গান গল্প আড্ডা নিয়ে হাজির হয়ে গেলাম। গুড মিউজিক লিসনার্স, গুড মিউজিক লাভার্স। মাই পিএস মানে মাই প্র্যাকটিস সংস। এর আগের পর্বগুলো আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে মাই পিএসে কী হয়, কী ধরনের কথাবার্তা আলাপ আলোচনা হয়। এখানে একেবারে আমার স্কুল কলেজ লেভেল থেকে যখন আমি কণ্ঠ অনুশীলনটা বা গান গাওয়াটা শুরু করি, ব্যান্ড মিউজিকটা শুরু করি, সেই সময় কোন ধরনের ভোকালিস্ট, কোন ধরনের ব্যান্ড মিউজিক, এগুলো একদম প্রথম পিক আপ করি যেগুলো, বা যেই ভোকালিস্টদেরকে আমি একদম প্রথম পিক আপ করি আমার গেয়ে গেয়ে প্র্যাকটিস করার জন্য, সেই তাদের গল্পই থাকে। আজকে আমি একটা ব্যান্ডের কথা বলবো, ইবস ব্যান্ড। স্পেলিংটা হলো EVES, ইবস। এই ইবস ব্যান্ড 1991 সালে আত্মপ্রকাশ করে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। তুমুল জনপ্রিয় হয় ব্যান্ডটা। আমাদের স্কুল পড়ুয়া কয়েকজন বন্ধু বান্ধব আমরা সবাই ইবস ব্যান্ডটাকে খুব ভালোভাবে নেই, কারণ টেলিভিশনে ঈদ উপলক্ষে ওদের একটা গান প্রচারিত হয়, রক ধাঁচের গানটা কান পেতে শোনো এই বুকের মাঝে। ইবস ব্যান্ডের লিড ভোকালিস্ট নাসির ভাইকে নিয়ে ইতিপূর্বে আমি কথা বলেছি। আজকে সেই ইবস ব্যান্ডেরই আরেকজন ভোকালিস্টকে নিয়ে আমি কথা বলবো। আসলে ওনার ব্যাপারে বলা উচিত, আমার সামহাও মিস হয়ে গিয়েছিল, এই কারণে আমি এতদিন ওনাকে নিয়ে কোনো ভিডিও করিনি। তো এখন স্মৃতি রিকল করলাম, তো লেটস ডাইভ ইন দ্য, কি বলে, মেমোরি লেন। ভিডিওটাতে আমি সরাসরি রাজা ভাইয়ের কাছেই চলে যাই, রাজা ভাইকে উদ্দেশ্য করেই কথাবার্তাগুলো বলি। রাজা ভাইয়া, আমি তালাত, আপনি আমাকে কখনো দেখেননি, চিনবেন না। ইপস ব্যান্ডে আমি অ্যালবামটা আসলে ক্রয় করিনি, কিনিনি, কারণ ওই ভাঙচুর প্রেম প্রথম অ্যালবামটা যে ছিল 1991 সালে বন্ধুদের কাছ থেকে নিয়ে নিয়ে শুনেছিলাম। ওখানে ক্যাসেটের ভেতরের স্লিপ কভারে খুব সুন্দরভাবে আপনাদের ফটো ছিল, তবে কোনটা নাসির, কোনটা রাজা, কোনটা তোজো, ওইভাবে ছবির নিচে নিচে তো আসলে তখন ট্র্যাডিশন ছিল না নাম দেওয়ার। একসাথে একটা গ্রুপ ছবি দিয়ে দেওয়া হতো আর নামগুলো অন্য সাইডে আলাদা করে দিয়ে দেওয়া হতো, অতএব খেয়ে যে কোনটা জানতেও অনেক সময় লাগতো। সো রাজা ভাই যে হুইজ রাজা ভাই এটা জানতে, ইপস ব্যান্ডের অ্যালবাম 91 সালে বের হলেও হুইজ রাজা ভাই এটা জানতে আমার 1995 সাল পর্যন্ত, সরি 1996 সাল, 1996 পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়। কারণ রাজা ভাই আপনার ভাঙচুর প্রেম অ্যালবামে আপনার গানটা আমাকে খুব বিমোহিত করে। ওই যে আমি একটু গেয়েই শোনাই, গলার অবস্থা যদি ভালো না। দূর আরো দূর বহু দূরে, চলো না যাই দুজনে, বন ঝেড়ে নদী ওই পাহাড়ে, ফুলে ফুলে ঢাকা পথে, যেথা আকাশে মিশে সাগরে, যেথা সুর ভাসে নদীর মোহনায়, দূর আরো দূর বহু দূরে, চলো না যাই দুজনে। এটা ছিল আপনার গান। আমার সত্যি কথা বলতে রাজা ভাই এই একটা গানই ভালো লাগে, কণ্ঠটা খুব ভালো লেগেছিল, এবং এফডিআর ক্লিনের লম্বা গিটার সোলো ছিল, এফডিআর ক্লিন স্টাইলের সোলো যেটাকে বলা যায় ফেন্ডার গিটারের উইদাউট ডিস্টরশন টোন, যেটা ব্যান্ড মিউজিক করে যারা আমার এসব টার্মগুলো বুঝতে পারবে কি বলছি আমি। তো এফডিআর ক্লিনের লম্বা গিটার সোলোটা থাকার কারণেই আমার আগ্রহ সৃষ্টি হয়েছিল গানটার প্রতি। তারপর গানটা আমার খুব ভালো লাগে, কিন্তু তখনও আমি ক্লাস 6-এ পড়ি, গায়ক হব সেটা চিন্তা ভাবনা করিনি। গায়ক হব একেবারে ফুল ফ্লেজেড ভাবে ডিসিশন নিয়ে ফেললাম 1996 সালের শুরুতে। এবং সেই সময় রাজা ভাই তখন বোধহয় ইবস ব্যান্ড দুটা হয়ে গেছে, একটা নাসির ভাইয়ের ইবস ব্যান্ড আর আরেকটা
অরিজিনাল ইবস বা ওল্ড ইবস ফাউন্ডার মেম্বার হিসাবে বিশু ভাই বেস গিটারে, আর আপনি রাজা ভাই, আপনারা তো শুরু থেকে ইবস ব্যান্ডে ছিলেন, তো আপনারা দুজন মিলে। আর ইয়াস, ড্রামার তোজো ভাইয়াও জয়েন করেন, এবং মেহেদি ভাইয়া তো বহুদিন যাবতই আমাদের 90 দশকের সারা জাগানো হেভি মেটাল লিড গিটারিস্ট। মেহেদি ভাইয়া জলি রজার্স নামে 1990 সালে ওনার ব্যান্ড ছিল। পরে উনি বিভিন্নভাবেই এক্সপেরিমেন্ট করেছেন নিজের মিউজিককে বিভিন্ন সিঙ্গারের সাথে গিটার বাজিয়ে কাজ করেছেন, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন, বিভিন্নভাবে নিজেও ফোক গান করেছেন। সো ব্যাপারটা দাঁড়ালো এরকম, মেহেদি ভাইয়া ড্রামার, তজ ভাইয়া, রাজা ভাইয়া আপনি ভোকাল, আর বিশু ভাইয়া বেজ, আপনারা মিলে আরেকটা ইবস ব্যান্ড গঠন করলেন, যেটার অ্যালবাম বের হয়। অ্যালবামটার নাম ছিল আধারের রূপ। এই আধারের রূপ গানটা আপনাদের অ্যালবাম বের হওয়ার আগেই এটা বিটিভিতে একদিন প্রচারিত হয়। গানটা আমাকে আধারের রূপ গানটা ছিল। এই আধারের রূপ গানে রাজা ভাইয়া মনে আছে হয়তো, মেহেদি ভাই, তোজো ভাই, আপনি, বিশু ভাই স্যার, আপনারা তিনজনই কিন্তু ভয়েস দিয়েছিলেন। এটা আমার কাছে খুব চমৎকার, একটু অবাক লাগলো যে কিরে, ব্যান্ডে তো শুধুমাত্র ভোকালি গান গায়, কিন্তু এই ব্যান্ডটায় দেখি মিউজিশিয়ানরা সবাই গান করছে। আমি একটু একটু করে শোনাই। মেহেদি ভাইয়ের পার্টটা প্রথমে শোনাই। আধারের রূপটাই জানি তার বেশি চেনা, আলোটাই দিয়েছে তারে এক রাস কল্পনা। আচ্ছা, যাবে না আমার গলায় মুহূর্তে, হাই পিচ অনেক উপরের দিকে। এরপরে তোজ ভাইয়ের পার্টটা, ড্রামার তোজ ভাই, ওনারটাও একটু শোনাই। যোজনার আলো যে শুধু এই চাঁদে নেই, মনেরই আকাশে সে তো অনিমেষ উকি দেয়, দেখো না। আচ্ছা, হাই পিচের পরও গাইলাম না লাইনগুলো। লাস্টে আমি ভুল করেছি, প্রথম অংশটাই ছিল রাজা ভাই আপনার, প্রথম যেটা গাইলাম। লাস্টে মেহেদি ভাই গিটারিস্ট এবং ভোকাল মেহেদি ভাই লাস্টে জয়েন করেন। ভাবনার কোনখানে ছিল যেন কোনো ভুল, না হলে মনেরই কে বা অযাচিত ছেড়ে ফুল, দেখো না পৃথিবীর যত চাওয়া তার কাছে, পৃথিবী যত দিতে পেরেছে, এরকম ভাবে আর কি। তো এরকমই ব্যাপারটা। রাজা ভাই, আপনার গায়কী নিয়ে একটু আসি। আমি ওই যে আধারের রূপ গানটায় আপনার যে থ্রোয়িংটা ছিল, আবার একটু গেয়ে শোনাই। আধারের রূপটাই জানি তার বেশি চেনা, আলোটাই দিয়েছে তারে এক রাস কল্পনা। গলার অবস্থা ভালো না, আর বেশি গাইতে পারছি না, সরি। এখন এই স্টাইলটা তখন কিন্তু ট্রেন্ড, এটা একটা 92 থেকে এই ব্যান্ড মিউজিকগুলোতে ব্যান্ড সিঙ্গাররা কিন্তু পুরোপুরি, আমি আমার আগের একটা ভিডিওতেও বলেছি, পুরোপুরি ওয়েস্টার্নাইজড থ্রোয়িংয়ে কিন্তু গান তখনও ট্রেন্ড চালু হয়নি, যে একেবারে ইংলিশ থ্রোয়িং এই গানটা করব। একটু ইন্ডিয়ান, পশ্চিমবঙ্গের যে ধাঁচটা গানের, শ্রদ্ধেয় কিশোর কুমারের নামটা নিতে হয়। কিশোর কুমার স্যার যে আছেন, উনার ধাঁচটার সাথে ব্যান্ডের ধাঁচটার একটা সংমিশ্রণ করে যে গায়কিটা, এই ধারাটা কিন্তু 1991 সাল থেকে খুব জনপ্রিয় এবং চলছে সে সময় মার্কেটে। তো আমার সমবয়সী বন্ধু যারা, তারা অনেকে নাক সিটকাইছে আমাকে সে সময়, নাক সিটকিয়েছে, কারণ ওদের কথা ছিল যে বেটা গাইলে গাইবি আয়ুব বাচ্চু, গাইলে গাইবি জেমস, যেগুলা মার্কেটে এখন হট কেক। এবং আসলেই বাচ্চু ভাই, জেমস ভাই, ওনারা হট কেক সেই সময় মার্কেটে। সম্পূর্ণ নতুন প্রোগ্রেসিভ ধারা, প্রোগ্রেসিভ টাইপের পোলাপান যারা, আমার চাইতে একটু বেশি আধুনিক, বেশি বেশি আলট্রা মডার্ন যারা, তারা ওই গানগুলো তখন নিচ্ছে, শুনছে। আমিও পছন্দ করছি সেগুলো, কিন্তু আমি মানুষ হিসেবে আমার ধাঁচটা এরকম একটু নস্টালজিয়া সবসময় কাজ করে, যে ওয়াই নট একটা নতুন ধারা, এটা যদি কিশোর কুমার স্যারের
স্টাইলের সাথে বাংলা ব্যান্ড মিউজিকের স্টাইলকে সংমিশ্রণ করে একটা ধারা যদি হয়, সেটা যদি আমার শুনতে ভালো লাগে কানে, সেটার মিউজিক্যাল অর্নামেন্টেশন যদি আমার হৃদয়কে টানে এবং গানটার সাথে যদি আমার প্রেম হয় এবং গাইতে যদি আমি গলায় কমফোর্টেবল ফিল করি, তাহলে কেন, ওয়াই নট? আমি রাজা ভাইয়ের ভক্ত কেন হতে পারবো না? এখানে আয়ুব বাচ্চু বা জেমসের আমলে জন্মেছি দেখে যে একটু পুরনো জিনিসপত্র নেওয়া যাবে না বা একটু পুরনো জিনিসপত্র গাইতে পারবো না, শোনাতে পারবো না, এইরকম তো কোনো ব্যাপার না, তাই না? তো এই টাইপের একটু মেন্টালিটি আমার ছিল। তো এইসব কারণে রাজা ভাই আপনাকে সবসময় আমি ফলো করেছি। এবং এইবার আসি আধারের রূপ অ্যালবামের কথা। আধারের রূপ অ্যালবামে আপনার গানটা ছিল স্যার, এ এ সাইডের এ পিঠের প্রথম গান তো ছিল মেহেদি ভাইয়ের হাই পিচ রক টাইপের গান, গুঞ্জনে ঘেরা দিনগুলো সে, গুঞ্জনে ঘেরা দিনগুলো সেই হারিয়ে গেছে হায়, নির্বাক স্মৃতি তাই যে কাঁদে বিরহের আঙিনায়। ডিস্টর্শনের ভালো কাজ ছিল, রিফ ছিল, সুন্দর কিবোর্ড সলো ছিল, গিটার সোলো ছিল। এরকম প্রথম গানটার নাম ছিল গুঞ্জন। এরপরে এ পিঠের সেকেন্ড গানটাই রাজা ভাই আপনার, কিন্তু এইটা আবার ওই যে একটু পশ্চিমবঙ্গ ধাঁচের সাথে বাংলা পপ মিশ্রিত গানটার লিরিকগুলো বলছি: যদি তুমি আর ভালো না বাসো, যদি তুমি আর কাছে না আসো, নাইবা তুমি দুহাত বাড়ালে, থাকলেই না হয় চোখের আড়ালে, তবু যেন আছি আমি তোমারই পাশে। এই গানটা আমি সামহাও গাওয়া শুরু করলাম, কারণ ক্যাসেটটা আমি কিনেছিলাম। আধারের রূপ ক্যাসেটটা কেনার পর এই গানটা আমার খুব ভোকালে কমফোর্টেবল লাগলো, গানটা ভাল লাগলো গাইতে, সোজা কথা। এবং এই গানটা আসলে রাজা ভাইয়া, ইপস ব্যান্ডের রাজা ভাইয়াকে বলছি, আপনাকে আর দেখা যায়নি এরপর গান গাইতে মিডিয়াতে এই অ্যালবামের পর। আমি আসলে জানি না এরপর আপনি আর অ্যালবাম করেছেন কিনা, বাস মিক্সড অ্যালবাম করেছেন কিনা, গান করেছেন কিনা। এই অ্যালবামেই আপনার গান ছিল কয়েকটা। তো আপনার গানগুলো মোটামুটি ভালো লেগেছে সবগুলো, তার মধ্যে এইটা আমাকে বেশি ক্লিক করে আমার হৃদয়ের মধ্যে। তো এই গানটা আমি খুব বেশি বেশি সে সময় গাইতে লাগলাম। এবং আমি আমার মাই পিএস এপিসোড 1-এর দিকেও বলেছি যে একটা সিঙ্গার যখন গান শুরু করে সে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আদৌ গান তো শুরু করে দিলাম, এখন তো এক্সপেরিমেন্ট এইভাবে করতে হবে, মানুষের গান আমাকে গেয়ে গেয়ে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে এক্সপেরিমেন্ট করে যে আমার গলায় গানগুলো আমি আসছে কিনা, তুলতে পারছি কিনা, তাল লয় সুর ঠিক আছে কিনা, স্কেল ওই পর্যন্ত ওই উচ্চতায় ভোকাল টোন যাচ্ছে কিনা। এইগুলো তো একটা সিঙ্গারের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে এবং সে কিন্তু জানে না আসলে এক্সপেরিমেন্ট লম্বা সময় পর্যন্ত করার পরই একমাত্র সে বলতে পারে যে হ্যাঁ আমার দ্বারা হবে। কিন্তু ওই আমার দ্বারা হবে কি হবে না একেবারে সেই সময়টাতে রাজা ভাইয়া, আমি 1996-এ তখন আপনার এই গানটা পিক আপ করি। উইনিং ব্যান্ডের গান তো ছিলই, আর মাই পিএসে এপিসোডগুলো এই পর্যন্ত এপিসোড 7 পর্যন্ত করেছি। সবার কথাই তো বলেছি কার কার গান আমি প্র্যাকটিস করে করে ভোকাল টোন ডেভেলপ করেছি, কিন্তু রাজা ভাই একেবারে শুরুতে ছিল আপনার নাম, এটা আমি ভুলে গেছিলাম। এই জন্য ভাবলাম একটা ভিডিও মাই পিএস বা মাই প্র্যাকটিস সঙের একটা এপিসোড নতুন না করলেই নয়। তো রাজা ভাইয়া, এই আপনার যদি তুমি আর ভালো না বাসো গানটা আমি অনেক প্র্যাকটিস করেছি এবং এটা দিয়ে আমি গলাটা প্রথমে খুলি। তো গানটা এখনকার যুগের জন্য তো আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আমি গাইছি না গানটা এখন। আর ভিডিও তো সবাই দেখছে, ওল্ড জেনারেশনও দেখছে, আমার জেনারেশনও দেখছে, নিউ জেনারেশনও দেখছে, নতুনরা হাসাহাসি করতে পারে। আমি রাজা ভাইয়া আপনাকে ডিসরেসপেক্ট করছি না বা গানটাকেও ডিসরেসপেক্ট করছি না। এখন সত্যি কথা এক লাইনে যেটা বলতে হয়, আমার প্রেম বা আমার হিডেন প্রেম সবাই তো বুঝবে না, তাই না? সেটা হয়তো আপনি বুঝবেন, সেটা হয়তো আমি বুঝবো। আপনার গানটা আমার ভালো লেগেছিল, আমি কণ্ঠে ধারণ করেছি, প্র্যাকটিস করেছি। এখন সবাই তো এক চোখে সব কিছুকে দেখে না। সো যাই হোক, আর গলার অবস্থা আমার ভালো না, আমি গান বাজনা থেকে দূরে আছি অনেক দিন, এই কারণে গানটা আমি গাইতে পারলাম না। তবে আড্ডার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাজা ভাই, আমি জানি না আপনি ঢাকায় আছেন না মফস্বলে আছেন, কোথায় আছেন, যেখানেই থাকুন দীর্ঘায়ু কামনা করি আপনার, আপনি ভালো থাকুন। পারলে ইউটিউবে নতুন গান নিয়ে ফিরে আসতে পারেন।
নতুন কোনো একটা গান কম্পোজ করে ইউটিউব চ্যানেলে তো এখন তো সহজ হয়ে গেছে অনেক কিছু। যারা শিল্পী না, সিঙ্গার না, তারাও তো গান টান করতে পারে, সফটওয়্যার চলে এসেছে, সব কিছুই চলে এসেছে। অতএব রাজা ভাইয়া নতুন গান চাইলে আপনার একটা দিতে পারেন। তো আমি পুরানোদেরকে রাজা ভাই আসলে খুব মিস করি, যারা একসময় যাদের গান শুনে ক্লাস 6-7 থেকে বড় হয়েছি, যাদের গান প্র্যাকটিস করে করে ভোকাল টোন ডেভেলপ করেছি, একটা সময় এসে দেখি তারা মার্কেটে আর নেই, গান বাজনা করছে না, খারাপ লাগে তাদের জন্য। সো এই জন্য আজকের এই ভিডিওটা ছিল দর্শক মণ্ডলী। আড্ডার মনে হয় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তাহলে আর কি বলবো, আলবিদা।